গাজীপুরে টঙ্গী পূর্ব থানা হাজতে বসে ১৯ লাখ টাকা লেনদেন করেছেন আসামিরা। সেই ভিডিও ফুটেজ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। ভুক্তভোগীদের অভিযোগ, মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে হাজতে বসে তাদের টাকা লেনদেনে বাধ্য করা হয়। এর থেকে মোটা অঙ্কের টাকার ভাগ পুলিশও পেয়েছে বলে অভিযোগ তাদের। বিষয়টি হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এক আইনজীবী। ২৭ অক্টোবর গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার হাজতখানা লাখ লাখ টাকা গুনে দিচ্ছেন মোশতাক মোশাররফ টুটুল নামে এক ব্যক্তি। পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান নামে দুইজন। ভুক্তভোগী আইনজীবী ইব্রাহিম হোসেনের অভিযোগ, তার আত্মীয় মোশাররফ টুটুলকে মিথ্যা অভিযোগে আটক করে টঙ্গী পূর্ব থানায় রাখা হয়। খবর পেয়ে রাতে তাকে ছাড়াতে গেলে দুজনকেই চাঁদাবাজির মামলায় হাজতে আটকে রাখেন ওসি কায়সার আহমেদ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে করা অভিযোগে বলা হয়, থানা পুলিশকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা ও হুমকি দিয়ে ৭৪ লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন। তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়েও টুটুলের দ্বন্দ্ব ছিল। একজন পুলিশ কর্মকর্তাকে ডাক দিয়ে বললেন যে এই আইনজীবী আর এই মার্কিন নাগরিক ও এই দুইটাকে গারদখানায় ঢুকিয়ে দাও আর একটা চাঁদাবাজি মামলা দিয়ে দাও। তখন বাজে রাত্র ২টা। ওসি নাম কায়সার আহমেদ। আইজিপির কাছে দেওয়া অভিযোগে বলা হয়, থানার ওসি সহ অন্য সদস্যরা প্রায় ৩.৫ লাখ টাকার ভাগ পায়। আমরা জেলের ভিতরে ছিলাম। পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি, আমার ছোট বোন মায়া সরকারের কাছ থেকে সে পুলিশকে ২ লক্ষ টাকা দিয়েছে এবং মহিউদ্দিন সাহেবও সে বলেছে যে সে ৪ লক্ষ টাকা দিবে পুলিশকে। এটা ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরাটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে স্পষ্ট বলা আছে। বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্তের নির্দেশনা চান এক আইনজীবী। আমি আদালতকে বললাম যে এই বিজ্ঞ অ্যাডভোকেট ইব্রাহিম সাহেবের অথবা তার পরিবারের প্রতি যদি কোনো হুমকি থেকে থাকে তাহলে সে তার একটা ব্যবস্থা করা উচিত। তবে গণমাধ্যমের কাছে কোনো টাকার ভাগ নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ওসি কায়সার আহমেদ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র কায়েম করবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন, আগামীতে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হলেও কাউকে হেনস্থা করা হবে না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। ৩১ দফার আলোকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপির এ সেমিনার। রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধি। দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি ঘোষিত ৩১ দফার সাথে ঐক্যমতের সুর ছিল সবার বক্তব্যেই। আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে কারণে প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। আগামীতে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। আমাদের লক্ষ্য নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৫০০-এরও অধিক গণতান্ত্রিক মানুষকে গণ অভ্যুত্থানে হত্যা করার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জুলাই আগস্ট আন্দোলনে আহতদের অনেকেই আর্থিক সহায়তা পাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি কথা জানান। এ সময় সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আহতদের সুচিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, আন্দোলনকারী আহতদের চিকিৎসা মোটামুটি চললেও আর্থিক সহযোগিতা পাননি তারা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান বিএনপির এই নেতা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা এখনো রাজনীতি করতে চাইছে। কিভাবে তারা দেশে আবার এই অধিকার চায় সেই প্রশ্ন তোলেন তিনি। কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত, খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে, তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি, এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি, এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা, সেটা এখনো পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াতে ইসলামী। সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনি যুক্তি দিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের শুনানিতে এসব কথা বলেন জামায়াতের আইনজীবী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর যুক্তি তুলে ধরা হয়। ৫৫ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও একনায়কতন্ত্র কায়েম করে বলে আদালতের শুনানিতে বলা হয়। জামায়াতে আইনজীবী শিশির মনির এ বিষয়ে ৬ষ্ঠ দিনের শুনানিতে অংশ নিয়ে এসব আইনি ব্যাখ্যা তুলে ধরেন। অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডেস্ট্রয় করা হয়েছে। এই জন্য ৫৫ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে, এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। ভালো নির্বাচন হলে স্বৈরশাসক আসবে না এমন গ্যারান্টি দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বলেন, জবাবদিহি না থাকলেই স্বৈরশাসকের উত্থান হয়। ভালো নির্বাচনের পরও স্বৈরশাসক বনে যাওয়ার উদাহরণ আগেও রয়েছে। এ সময় জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বক্তারা বলেন, বাধ্য হয়ে তাদের রাস্তায় নামতে হয়েছে। রাজনৈতিক দলগুলো এখনো সচেতন হয়নি, নইলে ৫ আগস্টের পর দখলদারদের আবির্ভাব ঘটত না বলে মত তাদের। রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ইতিহাস থেকে একটা শিক্ষা আছে আমাদের যে শুধু একটা ভালো ইলেকশন হলেই আমরা একটা ভালো প্রতিনিধি পাবো না। যেমন 1932-তে আপনি দেখছেন যে জার্মানিতে একটা খুব সুন্দর ইলেকশন হয়ে গেল, কিন্তু সেই ইলেকশনের রেজাল্ট হলো আমরা দেখলাম যে হিটলার ক্ষমতা হয়ে গেলেন, এবং তারপরে ইতিহাসটা আপনারা জানেন। ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। ঢাকারে অসন্তোষের কথা দিল্লিকে জানানো হলেও এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি তারা। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, ভিসা জটিলতার বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা অর্জন ও সংস্কারের কথা তুলে ধরা হয় সাপ্তাহিক ব্রিফিংয়ে। জানানো হয়, সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। এরই অংশ হিসেবে ১ মাসের মধ্যে অবসরে যাচ্ছেন ৬ থেকে ৭ রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে মুখপাত্র তৌফিক হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, যা ভালোভাবে নিচ্ছে না ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে
রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কিছু জানায়নি। আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। ভারতের ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন, দেশটিকে অবহিত করা হয়েছে। তৃতীয় কোনো দেশে যাবার জন্য ভিসা প্রত্যাশীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন মুখপাত্র। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত, সেটা দিতে পারছে না, তাদেরকে কিন্তু যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম ৩-৪টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। বিগত আওয়ামী লীগ সরকার ও দলের কতজন ভারতে পালিয়ে গেছেন তার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান মুখপাত্র। জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর কামরুল ইসলাম ও দূতাবাসের এক কর্মীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। এখন আমরা এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। বসুন্ধরা আবাসিক প্রকল্পের 23টি প্লট সরকারি খাস জমি দাবি করে দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব জমিতে অনেকেই গড়ে তুলেছেন বহুতল ভবন, কারো বাড়ি নির্মাণাধীন। উদ্বেগ আর উৎকণ্ঠায় ওইসব প্লট ও ফ্ল্যাট মালিকরা। সংকট সমাধানে প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। আর খাস জমি উদ্ধারে কঠোর অবস্থানে ঢাকা জেলা প্রশাসন। প্রায় 11,500 বিঘা জমি নিয়ে বসুন্ধরা আবাসিক প্রকল্প। অত্যাধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সুবিধায় গড়ে তোলা হয়েছে রাজধানীর বুকে এক টুকরো শহর। তবে হঠাৎ করেই বিপাকে এইচ ব্লকের বেশ কিছু প্লট ও ফ্ল্যাট মালিক। জমি কিনে বাড়ি করেছেন, বসবাসও করছেন, অথচ এখন হুট করে জেনেছেন তাদের বাড়ি সরকারি জমিতে। তার মানে এইখানে হচ্ছে কি আপনার 15টা। জেলা প্রশাসন থেকে লাগিয়ে দেওয়া হয়েছে লাল নিশান ও বিশেষ সতর্কবার্তা। কাঁটাতারের বেড়াও তুলে দেওয়া হয়েছে কারো কারো প্লটে। এইচ ব্লকের 9 নম্বর সড়কে 3 কাঠার 15টি ও 8 নম্বর সড়কের আরও 8টি প্লট পড়েছে খাস জমিতে। এসলান এসে লাল পতাকা দিয়ে গেছে, পরবর্তীতে এসে কাঁটাতারে বেড়া দিয়েছে, বেশ 2-3 দিন পরে এসে সাইনবোর্ড দিছে কোনো নোটিশ ছাড়াই। এটা কোনো নোটিশ দেওয়া হয়নি। কারা দিছে? এটা এসলান এসে দিছিল, মহিলা এসলান। কি বলছে? বলছে এটা সরকারি জায়গা, আর সে তারা প্রথম এই বাড়িতে সাইনবোর্ড করতেছে। এই বাড়িতে সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা তাকে দরকার নেই। গ্রাহকের ভোগান্তির দায় কাঁধে নিয়ে জটিলতা নিরসনে কাজ শুরুর কথা জানিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ওইটা তারা আরএস এর থ্রুতে তারা এটা ক্লেম করতেছে, কিন্তু আমাদের কিন্তু সিএসএস এ আমরা প্রপারলি আমরা কিনেছি এবং সেটা সিটি জরিপও কিন্তু স্টেট প্রপার্টি এটা ওন করে। তো আমরা চেষ্টা করি, যেহেতু তারা ক্লেম করেছে আরএসদের সমস্যা হয়েছে, আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। ঢাকা জেলা প্রশাসন বলছে সিএসএসএ, আরএস ও সিটি জরিপ অনুযায়ী এই জমিগুলো সরকারি। আইনি প্রক্রিয়ায় যা দখলমুক্ত করা হচ্ছে। সিএসএসএ, আরএস, সিটি এই সবগুলো রেকর্ডেই কিন্তু এই জমি খাস খতিয়ানভুক্ত। অনেকেরই কিন্তু যাদের সাথে তাদের কথা হয়েছে এই দাগের দলিল না, হয়তো অন্য কোনো দাগে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে, দখল এখানে বোঝায় দেওয়া হয়েছে। হাউজিং অথরিটি তাদেরই তো আসলে প্রথম দায়িত্ব বর্তায় যে তাদের যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে নিষ্কণ্টক জমি ওনারা বুঝিয়ে দেবেন। প্লট বা ফ্ল্যাট কিনে বিপাকে পড়া মালিকদের সংকটের সমাধান বসুন্ধরাকেই করতে হবে বলে মনে করে ঢাকা জেলা প্রশাসন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম. পারভেজ তমাল, ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও এক কর্মকর্তার সব হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এই নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী 1 মাসের জন্য এসব ব্যক্তির একক ব্যাংক হিসাব বা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়েছে। এদিকে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি সহ 35টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন 9 উদ্যোক্তা পরিচালক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। সেই সঙ্গে আহতদের পাশে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা। বৃহস্পতিবার দুপুরে জুলাই আগস্টের আন্দোলনে আহতরা সচিবালয়ে আসেন আলোচনার জন্য। কিছুক্ষণ পর আসে আহতদের আরেকটি পক্ষ। পরে দুই পক্ষের মধ্যে চলে বাকবিতণ্ডা। এতে দেরি হয় উপদেষ্টাদের সঙ্গে আলোচনায়। 2টার সময় কল করা ছিল, যেটা আমরা সবাই দেখছি। ওনারা 2টার আগে কোথা থেকে আসলো? প্রতিটা মানুষ সমন্বয়, যারা সবাই সমন্বয়। বিকেল 4:30টার দিকে উপদেষ্টাদের সঙ্গে শুরু হয় আলোচনা। সভায় আহতরা সঠিকভাবে চিকিৎসা না পাওয়া সহ নানা অভিযোগ তোলেন। তবে তাদের নিয়ে যেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলছেন আহতরা। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ আহতদের সর্বাত্মকভাবে সহায়তা করা হবে। সভায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায়, অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে। তিনি আরো বলেন, আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও দাঁড়ানোর দায়িত্ব রয়েছে। আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই, এই শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই, সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে। এবং আমরা আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে। এদিকে সভা শেষেও আহতদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষই সভাকক্ষ ছেড়ে যায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে কেএনএফ-এর একটি গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। ভোরে গোয়েন্দা খবরে উপজেলার মুনলাইপাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায় সেনাবাহিনী। এ সময় সেনাদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্ম। দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে কেএনএফ-এর বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের সময় কুইক রেন্টালে বিদ্যুৎ কেনায় সংশ্লিষ্টদের দায়মুক্তির আইনকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয়েছে মন্ত্রীর একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এক রিটের শুনানি শেষে এই রায় দেয়। এতে সরকারি কেন্দ্রগুলোকে পুরো দমে উৎপাদন চালু রাখতেও বলা হয়েছে। শুধু গত অর্থবছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ ছিল 32,000 কোটি টাকা। এর বেশিরভাগই গেছে কুইক রেন্টালে। উৎপাদন হোক বা না হোক, চুক্তি অনুযায়ী প্রতি বছর এভাবেই ক্যাপাসিটি চার্জ বাবদ খরচ হাজার হাজার কোটি টাকা। এ নিয়ে তীব্র সমালোচনার পরও আইনটির 9 ধারায় দায়মুক্তির সুযোগ থাকায় এতদিন নেওয়া যায়নি কোনো পদক্ষেপ। তবে এবার আওয়ামী লীগ সরকারের করা ওই আইনের 2টি ধারাকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এছাড়া ওই আইনের 6-2 ধারায় বিদ্যুৎ কেনা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর একক ক্ষমতা দেয়াকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। 6-2 ধারায় যেটা বলা ছিল
যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া, কোনো উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছামতো কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারে। রিটকারী আইনজীবীর অভিযোগ, লুটপাটের সুযোগ দিতে আইন করে সংশ্লিষ্টদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রায়ের নির্দেশনা অনুযায়ী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে করা চুক্তি পুনর্মূল্যায়ন বা বাতিল করতে পারবে সরকার। একই সঙ্গে সরকারি কেন্দ্রগুলো পেয়েছে পুরো মাত্রায় উৎপাদনের সচল রাখার নির্দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে মসজিদ ভিত্তিক তথ্য প্রচারের উদ্যোগে বড় সাফল্য পেয়েছে স্বাস্থ্য বিভাগ। গবেষণায় দেখা গেছে এভাবে মানুষকে সচেতন করার ফলে রোগে আক্রান্তের ঝুঁকি কমেছে 43 ভাগ। সফলতার কারণে সব ধর্মের উপাসনালয়ে তথ্য প্রচারের ব্যবস্থা চালু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে 3.5 লাখের মতো মসজিদ আছে। প্রতি শুক্রবার প্রায় 5 কোটি মানুষ জুমার নামাজ আদায় করেন। খুতবায় ডায়াবেটিস প্রতিরোধে তথ্য প্রচারে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8 উপজেলায় একটি প্রকল্প নেয় ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্য অধিদপ্তর। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও কাবা শরীফের ইমামের সহায়তায় এই বার্তা প্রস্তুত করা হয়। এসব উপজেলার নির্দিষ্ট মসজিদে বসানো হয় ডায়াবেটিস কর্নার। সেখানে ব্লাড সুগার পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা আছে। রোগ প্রতিরোধেও দেয়া হয় নানা স্বাস্থ্য পরামর্শ। এর আগে ইমামদের দেয়া হয় প্রশিক্ষণ। আমাদের ধর্মে যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি খুতবার মাধ্যমে বলা হয় তাহলে মানুষের ইনফ্লুয়েন্স হতে পারে। ইসলামিক ফাউন্ডেশনে ইমাম অ্যাসোসিয়েশন তাদের সাথে কথা বলেছে, দেখলাম তারা এটা বলতে উদ্গ্রীব। তখন আমরা রিলিজিয়াস এক্সপার্টের দিয়া এটা খুতবাটা রেখেছি। এই উদ্যোগের সফলতা জানতে 10,000 মানুষের উপর চলে গবেষণা। তাদের অর্ধেককে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত বার্তা দেওয়া হয়, বাকি অর্ধেকের শুধু ব্লাড সুগার মাপা হয়। 1 বছর পর দেখা যায় যারা রোগের তথ্য জেনে জীবনযাপনে পরিবর্তন এনেছেন তাদের ঝুঁকি কমেছে 43 ভাগ। তথ্য না পাওয়াদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ 7 ভাগ বেশি। তাদের লিপিড প্রোফাইল উন্নতি হয়েছে, তাদের নলেজের ইমপ্রুভমেন্ট হয়েছে, তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে। আর একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই এলাকাগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেট সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে গেছে। দেশে বর্তমানে 2.5 কোটি মানুষ ভুগছেন ডায়াবেটিসে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।